হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লেসিংস একাডেমি। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 4 নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গ্রুপ সি এর ডে এর জন্য। তো অ্যাজ ইউজুয়াল আমি যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, যখনই কোনো প্রশ্ন তোমরা দেখবে আগে ভিডিওটাকে পজ করবে, নিজেরা ট্রাই করবে এবং তারপরে কিন্তু আমার সলিউশন দেখবে। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন। নাও এই প্রশ্নটায় তোমাকে এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে এ বি এর তুলনায় 20% কাজ করে, ওটা কম হবে, ঠিক আছে? কম কাজ করে, তাহলে যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করতে পারে, তাহলে সেই হিসেবে বি এর ওই কাজটি করতে কত ঘন্টা সময় লাগবে? ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নটাকে কিভাবে সলিউশন করছি দেখে নাও। তাহলে কাজের দিক থেকে আমরা যদি ভাবি, তাহলে এ 20% কম কাজ করছে, বি যদি তার মানে 100টা কাজ করে, এ হচ্ছে 20% কম করছে মানে 80খানা কাজ করবে। এটাকে ছোট করলে তুমি রেশিওটাকে ছোট করে নিতে পারো। কাজের রেশিও হচ্ছে 4:5। ঠিক আছে, কাজের রেশিও বা কার্যক্ষমতা রেশিও অর্থাৎ এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 4:5। এবং আমরা জানি যে কার্যক্ষমতা এবং সময়ের অনুপাত কিন্তু বিপরীত হয়। অর্থাৎ কাজের অনুপাত যদি 4:5 হয়, তাহলে সময়ের অনুপাত হচ্ছে উল্টোটা হবে 5:4। অর্থাৎ এর যেখানে 5 একক সময় লাগবে, বি এর ক্ষেত্রে সেখানে কিন্তু 4 একক সময় লাগবে। নাও আমাদের প্রশ্নে বলেছে যে এ হচ্ছে 7.5 ঘন্টা সময় নিচ্ছে, তাই তো? আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে 5 একক সময় নিচ্ছে। তার মানে আমরা এটা বলতে পারি যে 5 একক মানেই হচ্ছে 7.5 ঘন্টা। না, 7.5কে ভাঙলে 7 × 14 থেকে 15/2 ঘন্টা। তাহলে এইটা যদি হয়, তাহলে 1 একক মানে কত হবে? 5টা ভাগ হয়ে যাবে। 5টাকে যদি আমি নিচে পাঠিয়ে দিই, তাহলে 5×3 = 15 মানে হচ্ছে 3/2 ঘন্টা। তাহলে 1 একক মানে হচ্ছে 3/2 ঘন্টা। তাহলে আমাদের বের করতে কি হবে? আমাদের বের করতে হবে যে বি ওই কাজটি করছে কতদিনে। তাহলে বি করছে হচ্ছে 4 একক সময়ে। ঠিক আছে, তাহলে 4 একক মানে কত যেটা হবে সেটাই তোমার অ্যান্সার। অর্থাৎ 1 একক মানে যদি 3/2 হয়, তাহলে 4 একক মানে হচ্ছে 3/2 ইন্টু 4। তাহলে 2 × 4, 3 × 6 ঘন্টা। অর্থাৎ বি তোমার সময় নেবে 6 ঘন্টা। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে আমরা দেখলাম যে কাজের অনুপাত এবং সময়ের অনুপাত বিপরীত হয়, এবং সেই হিসেবে যেভাবে ইনফরমেশন দেওয়া রয়েছে তুমি তুলনা করলে তোমার অ্যান্সার কিন্তু চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, দুয়েরটা তোমাকে বলেছে যে একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে, ঠিক আছে, কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2.52 টাকা হবে? ঠিক আছে, এই অঙ্কটা আমরা অ্যালিগেশনের সাহায্যে খুব ইজিলি করে ফেলতে পারবো। তাহলে অ্যালিগেশনে যদি আমরা করি, তাহলে আমরা জানি একদিকে থাকবে হচ্ছে 2.04, একদিকে থাকবে হচ্ছে 2.88, এবং দুটোকে তুমি যখন মেশাচ্ছ তখন তুমি কি করছো? না, মিশ্রিত গমের প্রতি কেজির দাম হচ্ছে 2.52, অর্থাৎ 2.52কে তোমাকে মাঝখানে রাখতে হবে। যেহেতু প্রতিটা ক্ষেত্রেই দশমিকের পরে দুটো ডিজিট রয়েছে, তাহলে আমরা কি করব? দশমিকটাকে নেওয়ার দরকার নেই। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই যদি আমি দশমিকটাকে দুবার করে সরাই, তাহলে একটা পূর্ণ সংখ্যা চলে আসবে। তো সেই জন্য দশমিকটাকে তোমরা ইগনোর করতে পারো। অর্থাৎ সিম্পলি যেটা আমরা অ্যালিগেশনে করে থাকি সেটা হচ্ছে বড় থেকে ছোটকে বিয়োগ করি। এই দুজনের মধ্যে বড় হচ্ছে 252, তাহলে 252 থেকে 204 বাদ দিলে তোমার পরে থাকছে হচ্ছে 48। আর এইদিকে 88 থেকে যদি আমি 52 বাদ দিই, এদিকে 6 আর এদিকে হচ্ছে 3, তাহলে রেশিওটা কত হলো? না, 36:48। ঠিক আছে, তো এটাকে কাটাকুটি করো, 12 দিক চলে যাবে, তাহলে 12 দিয়ে গেলে হচ্ছে 3 12 36, 12 দিয়ে গেলে হচ্ছে 4 12 48, মানে রেশিওটা হচ্ছে 3:4। তাহলে তোমার অ্যান্সারটা হচ্ছে এখানে 3:4, অর্থাৎ অপশন ডি। ঠিক আছে, তাহলে যখনই এই ধরনের মিশ্রণের প্রশ্ন পাবে তোমরা তোমরা এখানে অ্যালিগেশন করে দেখতে পারো, আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্সারটা। চলে এসো পরের প্রশ্নে। আচ্ছা, 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হয়েছে যাতে কিউ হচ্ছে পি অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর হচ্ছে কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে? এখানে কিন্তু আমাদের এক্স ধরে করাটাই বেটার হবে। তাহলে কোনটাকে এক্স ধরবো আমরা? প্রথমে আমাকে বলেছে কিউ হচ্ছে পি অপেক্ষা 30 টাকা বেশি পাচ্ছে,
ঠিক আছে, তাহলে পি এর টাকাটাকে আমি যদি এক্স ধরি, তাহলে কিউ হচ্ছে 30 টাকা বেশি পাচ্ছে, অর্থাৎ এক্স প্লাস 30। আচ্ছা, আর হচ্ছে কিউ অপেক্ষা 60 টাকা বেশি পাচ্ছে। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে আরো 60 বেশি। কার থেকে 60 বেশি? না, কিউ এর থেকে 60 বেশি। তাহলে কিউ এর যে ভ্যালুটা হচ্ছে তার থেকে আরো 60 বেশি। ঠিক আছে, তার মানে আর এর ভ্যালুটা হচ্ছে এক্স প্লাস 90। নাও টোটাল টাকাটা বলে দিয়েছে হচ্ছে 300 টাকা। তার মানে এখানে যদি পি কিউ আর এই তিনটাকে আমি যোগ করি, তাহলে সেই যোগফলটা হচ্ছে 300 টাকা সমান সমান। তাহলে তিনটাকে তুমি যদি যোগ করো, এদিকে এক্স 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 মানে হচ্ছে 3x, এদিকে 30 আর এদিকে 90, 30 আর 90 যোগ করলে তোমার এদিকে হচ্ছে 120, সেইটা হচ্ছে 300। ঠিক আছে, তাহলে 3x মানে কত হবে? না, 300 থেকে তুমি যদি 120 বাদ দাও, তাহলে 300 থেকে 100 বাদ দিলে হচ্ছে 200, 200 থেকে 20 বাদ দিলে হচ্ছে 180। তাহলে x মানে হচ্ছে 318 মানে 60। তাহলে x এর ভ্যালু যদি 60 হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকের ভ্যালুটা আমরা বের করে নিতে পারছি। মানে p এর ভ্যালুটা কত হচ্ছে? p এর ভ্যালুটা হচ্ছে x মানে 60, q এর ভ্যালুটা হচ্ছে x প্লাস 30 মানে 60 এর সাথে 30 যোগ করলে হচ্ছে 90, আর r এর ভ্যালুটা হচ্ছে 60 এর সাথে 90 যোগ করলে হচ্ছে 150। ঠিক আছে, তাহলে এইটাই তোমার অ্যান্সার। এটাকে জাস্ট আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। 3 দিয়ে গেলে 2, 3 দিয়ে গেলে 3, আর 3 দিয়ে গেলে হচ্ছে 5। তাহলে 2:3:5, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, অপশন এ। বোঝা গেল? নেক্সট। আচ্ছা, যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত। ঠিক আছে, একদম ঐকিক নিয়মে আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। যদি 15টা ডিমের দাম হয়, 15টি ডিমের দাম বা ক্রয় মূল্য লিখলেও হবে, সেইটা হচ্ছে 75 টাকা। তাহলে একটা ডিমের দাম কত হবে? একটির দাম হচ্ছে 75 ডিভাইডেড বাই 15, মানে হচ্ছে 5 টাকা। তাহলে একটার দাম যদি হয় 5 টাকা, তাহলে সেই হিসেবে আমাদের ডজন হিসেবে ভাবতে হবে, তাই না? তাহলে 4 ডজন মানে কত? 1 ডজন মানে হচ্ছে 12টা ডিম। তাহলে 1 ডজন মানে যদি 12টা হয়, তাহলে 4 ডজন মানে 4 × 12 48টা হবে। ঠিক আছে, তাহলে 48টা ডিমের দাম কত হবে সেটা বের করলেই তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে। মানে 48 × 5, 50টা 40, 17 হলে হচ্ছে 4, 5 × 20, 20 আছে 24। তোমার এখানে অ্যান্সারটা হচ্ছে 240 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের একদম সিম্পল একটা ঐকিক নিয়মের প্রশ্ন ছিল। পরের প্রশ্নে চলে এসো। আচ্ছা, জগৎ রাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে, ঠিক আছে, 5% লাভ করতে পারবে? এই প্রশ্নটা না পরীক্ষাতে আমাদের বোধহয় অনেকবার এসছে। ঠিক আছে, স্টেট লেভেল বলো বা সেন্ট্রাল লেভেল বলো, এই ধরনের প্রশ্ন আমাদের প্রচুর রিপিট হয়। এবং যদি তোমাকে এই জিনিসটা লেখা থাকে যে ক্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে, মানে তুমি জল মেশাচ্ছ, এবার তুমি একদম পিওর মিল্ক নিয়ে এসছো এবং সেখানে তুমি জল মেশাচ্ছ, এবং যে দামে ছিল, যে দামে তুমি কিনেছিলে সেই দামেই তুমি বিক্রি করছো, অর্থাৎ সিপি আর এসপি টা সমান হচ্ছে, তাই না? ক্রয় মূল্যে বিক্রি করছি মানে যে দামে আমি কিনেছি সেই দামেই আমি বিক্রি করছি, কিন্তু জল মেশানো আছে। তাহলে এই ক্ষেত্রে কি করবে দেখো, তোমাকে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেইটাকে ভাঙলেই তোমার অ্যান্সার চলে আসবে। অর্থাৎ আমাদের পার্সেন্টেজ হচ্ছে 5%। ঠিক আছে, তার মানে 5/100, 5/100 কে ভাঙলে 1/20, তাহলে তোমার অ্যান্সারটা হচ্ছে 1:20। ঠিক আছে, কখন অ্যাপ্লাই করবে? যখন তোমাকে এই ধরনের প্রশ্ন বলা থাকবে যে ক্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ যেখানে তোমার সিপি আর এসপি সমান থাকবে, তো সেই ক্ষেত্রে তুমি যদি পার্সেন্টেজটাকে ভেঙে দাও, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইরকম, যে 20 লিটার যদি মিশ্রিত দুধ থাকে, তো তার মধ্যে 1 লিটার কিন্তু জল মেশানো থাকবে। ওকে। আচ্ছা, এইখানে আমাদের একটা সিঁড়ি ভাঙা প্রশ্ন দিয়েছে, তো এটাকে স্টেপ বাই স্টেপ আমরা সলিউশন সলভ করব। একদম প্রথমে হচ্ছে 2 + 1 = 3। আচ্ছা, 2 এর সাথে 1 = 3 যোগ করলে মানে 2 × 1 = 3, তাই না? এই পার্টটা করছি আমি। তাহলে 2 × 1 = 3, 3 × 6, 6 × 7 মানে 7 × 3।
আচ্ছা 7-এর 3টাকে যদি আমি উল্টে দিই তাহলে কত হবে না 3/7 হবে। আচ্ছা তাহলে 3/7, 7 থেকে 7 থেকে 10, 10/7। আচ্ছা 10/7টাকে যদি আমি উল্টে দিই তাহলে হবে 7/10। ঠিক আছে, তাহলে বাঁ দিকের অংশটাকে ক্যালকুলেট করলে আমার এলো x প্লাস 7/10। ঠিক আছে, আচ্ছা x প্লাস 7/10, ডান দিকের অংশটা কত আছে 2। তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা হচ্ছে 2 - 7/10, তার মানে 10 গুণে 20, 20 থেকে 7 বাদ দিলে হচ্ছে 13। ফাইনালি তোমার অ্যান্সারটা হচ্ছে 13/10। ঠিক আছে, অপশন বি। ঠিক আছে, তাহলে সিঁড়ি ভাঙা প্রশ্নে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচ থেকে শুরু করতে হবে ক্যালকুলেশনটা এবং আস্তে আস্তে উপরের দিকে তোমাকে উঠতে হবে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা হচ্ছে 37°C। ঠিক আছে, আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবারে হচ্ছে 34°C। যদি বৃহস্পতিবারে উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয় তাহলে বৃহস্পতিবারে উষ্ণতা কত হবে, এইটা তোমাকে প্রশ্নে চেয়েছে। ঠিক আছে, চলো তাহলে কিভাবে করব। প্রথমে আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে আমরা স্টেপ বাই স্টেপ করব। যে সোমবার থেকে বুধবার মানে আমি যদি লিখি সোম, মঙ্গল আর হচ্ছে বুধ, তাহলে এই তিনটের যোগফল হচ্ছে 37 × 3, 37 × 111। ঠিক আছে, সোম মঙ্গল আর বুধ এই তিনটের যদি আমি টেম্পারেচার যোগ করি তাহলে গড় যদি হয় 37, তিনজনের গড়, তাহলে টোটালটা হবে 37 × 3, তাই না? তাহলে একইভাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর গড় হচ্ছে 34। ঠিক আছে, তাহলে মঙ্গল, বুধ আর বৃহস্পতিটা আমি এই দিকে লিখছি। তাহলে এই 3 দিনের গড় হচ্ছে 34, মানে আমি লিখতে পারি 34 × 3। তাহলে 3 × 4 = 12, 3 × 9, 9 × 10। নাও তুমি দেখো যে যদি উপর থেকে নিচেরটাকে আমি মাইনাস করি তাহলে নিচেরটা সবকটা মাইনাস হবে, অর্থাৎ মঙ্গল মঙ্গল বুধ বুধ কেটে যাবে। তাহলে আবার পড়ে থাকছে কি না সোম মাইনাস বৃহস্পতি। এবং তুমি যদি 111 থেকে 102 বাদ দাও তাহলে পড়ে থাকছে এদিকে 9। তার মানে সোমবারের টেম্পারেচার যা ছিল সেইখান থেকে যদি আমি বৃহস্পতিবারের টেম্পারেচারটাকে বাদ দিই তাহলে তোমার সেটা হবে 9°C। না আমাদের এখানে বলেছে একটা সম্পর্ক দিয়েছে যে বৃহস্পতিবারের উষ্ণতা হচ্ছে সোমবারের উষ্ণতা 4/5। ঠিক আছে, বৃহস্পতিবারের উষ্ণতা যেটা আমাদের বলেছে বৃহস্পতিবারের উষ্ণতা হচ্ছে সোমবারের 4/5। আমাদের চেয়েছে কোনটা, বৃহস্পতিবার চেয়েছে। তাহলে একটা কাজ করো, সোমবারের জায়গায় তুমি যদি বৃহস্পতি লিখে দাও তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, তাই না? তাহলে সোমবারের জায়গায় আমি বৃহস্পতি লিখতে চেয়েছি। সোমবার মানে কত আসবে, সোমবার ইকুয়াল টু তুমি লিখতে পারো বৃহস্পতিবার, 4/5টা এদিকে চলে এলে 5/4। ঠিক আছে, তাহলে সোমবারের জায়গায় তুমি যদি বৃহস্পতিবার ইন্টু 5/4 লেখো ইকুয়াল টু বৃহস্পতি ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে বৃহস্পতিকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এদিকে 5/4 এদিকে -1 ইকুয়াল টু হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আলটিমেটলি বৃহস্পতিবারে 5/4 থেকে 1 বাদ দিলে কত হবে, 1 × 1/4 থেকে 1 বাদ দিলে 1/4 পড়ে থাকবে, ওই 4টা দ্বিগুণ করলে আলটিমেটলি অ্যান্সারটা আসবে 36। তাহলে বৃহস্পতিবারের টেম্পারেচারটা হচ্ছে 36°C। ঠিক আছে, যদি অসুবিধা হয়, ঠিক আছে আমি যেভাবে দেখালাম, তাহলে তোমরা এদিকে XY ধরে নিতে পারো, যে সোমবারটাকে X ধরলাম, বৃহস্পতিবারটাকে Y ধরলাম, তাহলে X - Y মনে হচ্ছে 9, এখানেও তোমরা XY ধরে করতে পারো। আমি XY ধরিনি, আমার লেখাটা যেভাবে ছিল সেইটাকে আমি শর্টে লিখেছি। সোমবারটাকে সোম লিখেছি, বৃহস্পতিবারটাকে বৃহ লিখেছি, এটা আমি ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা কিন্তু কিছু জটিলতা নেই, শুধু একটুখানি তোমাকে ক্যালকুলেশন করতে হবে। নেক্সট,
আচ্ছা, এখানেও আমাদের একটা জাস্ট সিম্পলিফিকেশনের প্রশ্ন দিয়েছে যে 2-3 এর মানে আমরা জানি যে গুণ চিহ্ন, তাহলে 2-3 এর 1.2-5 মানে 5 আর 2 7/5, এর 75% মানে 75/100, এর 540, তাহলে এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, 75% মানে 75% মানে হচ্ছে 3/4, তাহলে এটাকে আমরা 3/4 লিখে দিতে পারি। এদিকে 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 দিয়ে তুমি যদি 5×2 = 10, তার মানে এখান থেকে একটা শূন্য কেটে যাবে, তাহলে আলটিমেটলি তোমার আনসারটা হচ্ছে 7 × 54। ঠিক আছে, তাহলে 428, 7 2, 5 35 আর 2 37, তাহলে আলটিমেটলি তোমার আনসারটা হচ্ছে 378, অর্থাৎ অপশন এ হচ্ছে তোমার উত্তর। ক্লিয়ার? নেক্সট, এখানে আমাদের বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সব থেকে বড়। আচ্ছা, একটা সমস্যা হয়েছে, এখানে 3/4টা দুবার চলে এসেছে। ঠিক আছে, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। এই তিনটের মধ্যেই আমরা যদি সব থেকে বড়টাকে দেখতে চাই, তাহলে কিভাবে করব দেখো। এবং এটা নিয়েও কিন্তু আমি আগে আলোচনা করেছি যে আমাদের যখনই বলবে যে ফ্র্যাকশন দিয়ে যে কোনটা ছোট কোনটা বড়, সবসময় তোমরা ক্রিস ক্রস মেথডটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তাহলে কি মেথড বললাম না, ক্রিস ক্রস। কিভাবে কাজ করে ওটা? আর না, যে কোনো দুটো ভগ্নাংশকে নিলাম, একটা 7/9 আর একটা নিলাম হচ্ছে 11/14। এইবারে তোমাকে এইভাবে ক্রস অনুসারে গুণটা করতে হবে। যদি আমি এই দুটোকে দেখি, তাহলে 7কে 14 দিয়ে গুণ করে বাঁ দিকে লিখবো, আর 9কে 11 দিয়ে গুণ করে ডান দিকে লিখবো। আচ্ছা, 7 14 হচ্ছে 98 আর 9 11 হচ্ছে 99। না, দুজনের মধ্যে কে বড়? দুজনের মধ্যে হচ্ছে 99 বড়। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে 7 9 আর 11 14 এই দুজনের মধ্যে কম্পেয়ার করলে 11/14 বড় হবে। ঠিক আছে, আমাদের যে সবচেয়ে বড় কোনটা, তাহলে দুজনের মধ্যে 11/14 যেহেতু বড়, তাহলে 7 9 অপশনটা কেটে গেল। তাহলে আমাদের আরো একবার চেক করতে হবে 11/14 আর ওদিকে হচ্ছে কি 3/4, তাই তো? তাহলে এদিকে 11/14, এদিকে 3/4, ওই একইভাবে করো। তাহলে 11কে 4 দিয়ে গুণ করলে 44, আর এদিকে 3 14 হচ্ছে 42। দুজনের মধ্যে 44 হচ্ছে বড়, তার মানে 11/14 আবার কিন্তু বড় হচ্ছে 3/4 এর থেকে। তার মানে তোমার অ্যান্সারটা হচ্ছে 11/14 হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? নেক্সট, আচ্ছা, একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয় যদি ট্রেনটির হবে, ট্রেনটির গতি 48 কিলোমিটার/আওয়ার হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, সাঁকো মানে হচ্ছে সেতু, তাই তো? তাহলে একটা সেতুকে অতিক্রম করতে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তো আচ্ছা, তাহলে এটা সাঁকো হবে না, তার কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র ট্রেনটা দৈর্ঘ্য দিয়েছে এবং সেতুর কোনো দৈর্ঘ্য দেয়নি। তাহলে এটাকে সাঁকোটাকে কেটে একটা পোস্ট করে দাও, যে একটা ট্রেন একটা পোস্টকে অতিক্রম করে। কারণ সাঁকো বললে তাহলে সাঁকোর দৈর্ঘ্যটা আমাদের লাগতো, তাই না? মানে সেতুর দৈর্ঘ্য লাগতো। তাহলে একটা টেলিপোস্টকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। ঠিক আছে, তাহলে আমরা জানি যে একটা পোস্টকে অতিক্রম করতে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার/আওয়ার, গতিবেগ বা স্পিড হচ্ছে 48 কিলোমিটার/আওয়ার। তাহলে সেইটাকে যদি আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করি, ঠিক আছে, মাথায় রাখবে 1 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে 5/18 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গেলে 3, 6 দিয়ে গেলে 6 48, মানে 40/3 মিটার/সেকেন্ড আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে কিলোমিটার/আওয়ার থেকে আমি মিটার/সেকেন্ডে কনভার্ট করলাম, আর আমাদের থেকে সময়টা বলেছে হচ্ছে 9 সেকেন্ড। টাইম হচ্ছে 9 সেকেন্ড। তোমাকে বের করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য কত। না, এখানে দূরত্ব মানেই হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য, কারণ একটা পোস্টকে অতিক্রম করতে ট্রেনটা নিজের দৈর্ঘ্যই যায়। তার মানে এখানে আমরা বলতে পারি দূরত্ব মানেই হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য। ডিস্টেন্স ইকুয়াল টু ট্রেনের নিজ দৈর্ঘ্য। আচ্ছা, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে এই দুটোকে গুণ করলেই তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে, অর্থাৎ স্পিড হচ্ছে 40/3 আর টাইমটা হচ্ছে 9 সেকেন্ড। তাহলে 3 3 9,
3 দিয়ে গুণ করলে 120। ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, মানে অপশন বি হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে ডি ইকুয়াল টু এসটি, অর্থাৎ ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু টাইম, এবং কিলোমিটার পার আওয়ার থেকে তুমি যদি মিটার পার সেকেন্ডে যাও তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। বেশ, এই দুটো ইনফরমেশন তোমার মাথায় থাকলে তুমি অঙ্কটাকে সলভ করে ফেলতে পারবে। আর হ্যাঁ, একটা পোস্টকে যখন অতিক্রম করবে তখন ট্রেনটা হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর একটা সেতুকে যখন অতিক্রম করবে তখন ট্রেনটা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। চলে এসো পরের প্রশ্নে। এখানে আমাদের বলেছে এটা কি ধরনের প্রশ্ন দিয়েছে না, আমাদের বিনিয়োগ অর্থাৎ পার্টনারশিপের প্রশ্ন দিয়েছে। তাহলে পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ কম করে, আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে। আচ্ছা, কিউ যে পরিমাণে বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, তাহলে কিউটাকে এক্স ধরে নিই। কিউটাকে যদি আমরা এক্স ধরি তাহলে পি তার 3 গুণ বিনিয়োগ করে, তাহলে পি হচ্ছে 3x, 3 গুণ বিনিয়োগ করছে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে। আমাকে বলেছে আর যে বিনিয়োগ করে কিউ এর 2/3 বিনিয়োগ করে। নাও কিউ এর ভ্যালুটা হচ্ছে এক্স, তাই না? তাহলে সেই হিসেবে কিউ এর জায়গায় যদি আমি এক্স লিখে দিই তাহলে আমরা বলতে পারি যে আর এর ভ্যালুটা হচ্ছে 2x ডিভাইডেড বাই 3। তাহলে আমরা পি কিউ আর তিনজনের ভ্যালু পেয়ে গেলাম। আমাদের চেয়েছে এদের মূলধনের অনুপাত কত, সময়ের কোনো ব্যাপার এখানে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে মূলধনের অনুপাতটা হবে, এই ভ্যালুগুলো বসিয়ে দিলেই হবে, মানে পি ইস টু কিউ ইস টু আর। পি এর ভ্যালু হচ্ছে 3x, কিউ হচ্ছে এক্স, আর আর হচ্ছে 2x বাই 3। সবকটার ক্ষেত্রে এক্স কেটে দাও, 3 দিয়ে যদি সবকটাকে গুণ করি 3 3 9, 3 1 3, আর এদিকে 3টা কেটে গেলে শুধুমাত্র 2 পড়ে থাকবে। তাহলে ফাইনালি তোমার অ্যান্সারটা হচ্ছে 9:2, 9:3:2। আচ্ছা, 9 3 2 কোনো অপশনে নেই, ঠিক আছে, তার মানে এখানে কিন্তু অপশনগুলো ভুল আছে। তোমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে 9:3:2। ওকে, নেক্সট। আচ্ছা, একজন সাঁতারুর স্থির জলে গতি যদি 9 কিলোমিটার পার আওয়ার হয় তবে সাঁতারুর স্রোতের অনুকূল গতি নির্ণয় করতে হবে যখন নদীর বহমান গতি হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে অনুকূলে গতিবেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের গতিবেগ, আর যদি তোমাকে প্রতিকূল বলা থাকে তাহলে হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। ঠিক আছে, তাহলে সাঁতারুর স্থির জলে গতি মানে সেটাকেই নৌকার গতিবেগ ধরা হবে। ঠিক আছে, কোনো নৌকা, এখানে সাঁতারুর জায়গায় তুমি যদি নৌকা বসিয়ে দাও তাহলে নৌকার স্থির জলে গতি হচ্ছে এত, তো সেইটাই কিন্তু আমরা নৌকা হিসেবে ডিনোট করছি। অর্থাৎ এখানে সাঁতারু বলা থাকলেও এটার ভ্যালুটা, নৌকার ভ্যালুটা হচ্ছে 9, মানে নৌকার ভ্যালুটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, সাঁতারু স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যখন নদীর বহমান গতি হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এই দুটাকে যোগ করলেই তোমার অনুকূলের অ্যান্সারটা চলে আসবে, যেটা কিনা হচ্ছে 9 আর 6 যোগ করলে 15 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এখানে অ্যান্সারটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে দুটো ফর্মুলা খুব ভালোভাবে মাথায় রাখবে নৌকা স্রোতের ক্ষেত্রে। সেটা হচ্ছে অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ছিল। আমাদের প্র্যাকটিস সেট 4 কমপ্লিট হলো। এরকম আরো প্র্যাকটিস সেট করতে আমাদের চ্যানেলে চোখ রাখো। আমরা খুব শীঘ্রই প্র্যাকটিস সেট 5 নিয়ে আসতে চলেছি। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ শোনার জন্য। চলো।